নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন এবং আমাদের আজকের আলোচনার বিষয় চেক ডিসঅনার সংক্রান্ত আইন। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার আসিফ বিন আনোয়ার, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব বিষয় সংক্রান্ত প্রশ্নই আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে কখন চেক ডিসঅনারের মামলা করতে হয়, যদি একটু ব্যাখ্যা করতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। চেক ডিসঅনারের মামলার প্রসঙ্গটিতে আসার আগে আমি চেকের মাধ্যমে টাকা পরিশোধের যে প্রসেসটি আছে বা পদ্ধতিটি আছে সেটা সম্পর্কে একটা আলোকপাত করতে চাই। চেকের মাধ্যমে যখন টাকা পরিশোধ করা হয়, একজন চেক ইস্যুকারী একজন চেক গ্রহীতাকে একটি চেক প্রদান করলেন এবং সেখানে একটি বিশেষ অঙ্ক উল্লেখ করা আছে যে এত টাকা তিনি পরিশোধ করছেন চেক গ্রহীতাকে। চেক গ্রহীতা এই চেকটি নিয়ে প্রথমে তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে সেটাকে জমা করবেন এবং তারপরে চেক গ্রহীতার ব্যাংক চেক ইস্যুকারীর ব্যাংকের কাছ থেকে এই অর্থটাকে স্থানান্তর করে এই চেক গ্রহীতার ব্যাংকে নিয়ে আসবেন এবং এই পদ্ধতিটা অবলম্বন করে চেক এর মাধ্যমে টাকা পরিশোধের প্রক্রিয়াটি চলে। এখন এই প্রক্রিয়ার মধ্যে কখনো যদি চেক ইস্যুকারীর ব্যাংক টাকা দিতে অপারগ হয় তাহলে আমরা বলি যে চেক ইস্যুকারীর ব্যাংক চেকটি ডিসঅনার করেছে। সুতরাং এই বিষয়ে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আমরা এখন প্রবেশ করতে পারি, কিন্তু মনে রাখতে হবে যে চেক ডিসঅনার হয়েছে তার মানেই এই না যে আপনি একটা আইনি প্রক্রিয়া শুরু করতে পারেন। চেক ডিসঅনার হবার পরে আপনাকে দেখতে হবে যে সুনির্দিষ্ট শুধুমাত্র দুটো কারণে চেক যদি ডিসঅনার হয়ে থাকে তাহলে আপনি চেকের মামলাটি করতে পারবেন বা একটা আইনি প্রক্রিয়ায় প্রবেশ করতে পারেন। তার মধ্যে একটি হচ্ছে যে কোনো কারণে যদি চেক ইস্যুকারী তার ব্যাংককে নির্দেশ দিয়ে থাকেন যে এই চেকের অর্থ পরিশোধ করা যাবে না এবং সেই কারণে ব্যাংক চেকটি ডিসঅনার করে থাকে। অথবা যদি চেকে উল্লেখিত পরিমাণ অর্থ চেক ইস্যুকারীর ব্যাংকে না থাকে, সেক্ষেত্রে ব্যাংক ইনসাফিসিয়েন্ট ফান্ড বা অপর্যাপ্ত অর্থের কারণে চেকটি ডিসঅনার করে থাকতে পারেন। শুধু এই দুটো কারণ ছাড়া অন্য কোনো কারণে যদি চেক ডিসঅনার হয় তাহলে আপনি আইনি প্রক্রিয়ায় প্রবেশ করতে পারেন। আচ্ছা, খুব ভাইটাল একটা পয়েন্ট দেখা যাচ্ছে। একটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ফান্ডস যেটা বললেন, আর একটা হচ্ছে যে সেই পেমেন্ট স্টপড বাই দ্য ড্রয়ার যেটাকে আমরা বলে থাকি আইনি ভাষায়। অর্থাৎ যদি কোনো কারণে চেক ইস্যুকারী তার ব্যাংককে নির্দেশ দিয়ে থাকেন যে এই চেকের টাকা পরিশোধ করা যাবে না, শুধুমাত্র সে কারণে আমরা চেকের মামলায় প্রবেশ করতে পারি। এখন মূলত যেটা হয় যে আপনাকে আইনি প্রক্রিয়ায় প্রবেশ করার কতগুলো পূর্ব শর্ত আছে। অর্থাৎ চেক ডিসঅনার হলে পরে তার আমরা এটাকে একটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করি এবং এটা একটা মামলা প্রক্রিয়ার মধ্যে আপনি নিয়ে যেতে পারেন। তার আগে কিছু পূর্ব শর্ত আছে, যেমন আপনাকে নোটিশ প্রদান করতে হয় এবং সেই নোটিশ একটা নির্দিষ্ট সময়সীমা আছে, চেকের একটা নির্দিষ্ট সময়সীমা আছে এবং নোটিশটা প্রাপ্তির পর কতদিনের মধ্যে টাকা পরিশোধ করার সময় পাবেন তার জন্য একটা সময়সীমা আছে এবং সর্বশেষে আপনি যদি ওই সময়ের মধ্যে টাকা পরিশোধ না করা হয় তাহলে আপনি মামলা কবে করতে পারবেন তার একটা নির্দিষ্ট সময়সীমা আছে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রেখে আমাদেরকে মামলার কার্যক্রম শুরু করতে হবে। আমাদের একটা ফোন রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। তো স্যারের সাথে কথা বলতে। জি স্যার শুনতে পাচ্ছেন আপনার কথা, একটু বলুন প্লিজ। সরি, লাইনটা কেটে গেছে। আমাদের আর একটা ফোন রয়েছে। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। জি, আমি বলছি যে আমাদের লাইনটি ঠিক ক্লিয়ার না, কথাটি কেটে যাচ্ছে। তো যেটা আমরা বলছিলাম, তো চেক ডিসঅনার হবার পর চেক গ্রহীতার ইমিডিয়েটলি কি করা উচিত? এখানে কতগুলো প্রসঙ্গ চলে আসছে একসাথে। প্রথম কথা হলো যে যে কোনো চেক যখন ডিসঅনার হবে এবং যদি যে সুনির্দিষ্ট কারণগুলোর কথা আমি উল্লেখ করেছি সেগুলোর কোনো একটাতে হয়ে থাকে তাহলে চেক গ্রহীতা একটা আইনি প্রক্রিয়া শুরু করতে পারেন। তবে আইনি প্রক্রিয়া শুরু করার আগে এটা আমাদের পরামর্শ হচ্ছে, সাধারণত পরামর্শ দিয়ে থাকি যে কোনো সাধারণভাবে এই সমস্যার সমাধান করা যায় কিনা, অর্থাৎ আদালতের মাধ্যমে না গিয়ে বা আইনি প্রক্রিয়ায় না গিয়ে আপোষের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায় কিনা সেই প্রক্রিয়াটি একটু যাচাই করে দেখতে পারেন। তবে তাকে মাথায় রাখতে হবে যে তার কিছু সময়সীমা রয়ে গেছে, যে আপোষ মীমাংসা তিনি করতে চান সেটাকে কিন্তু এই সময়সীমার মধ্যেই আপোষ মীমাংসা
প্রক্রিয়াটি শেষ করার চেষ্টা তাকে করতে হবে। আপোষ মীমাংসা যদি না হয়, অনেক সময় দেখা যায় যে একটা চেক দেওয়া হয়েছে, কোনো কারণে ব্যাংকে সাফিসিয়েন্ট অর্থ ছিল না, যখন চেক ইস্যুকারীকে এটা জানানো হয় তিনি সাথে সাথে তার অর্থ পরিশোধ করে দেন, কাজেই আপনাকে কোনো আইনি প্রক্রিয়া শুরু করার মধ্যে দিয়ে যেতে হয় না। তো এই ভুল বোঝাবুঝির কারণে যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে সেটাকে খুব স্বাভাবিকভাবে জটিল কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে না গিয়ে সমাধান করে ফেলাটা বাঞ্ছনীয়। কিন্তু যদি দেখা যায় যে এই আপোষ মীমাংসার মাধ্যমে সমাধান করাটা সম্ভব না, তাহলে আইনি প্রক্রিয়াটি শুরু করতে হবে। সেক্ষেত্রে যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে যে যিনি চেক ইস্যু করেছেন তাকে একটি লিখিত নোটিশ প্রদান করতে হবে। এই লিখিত নোটিশ প্রদান যিনি চেক গ্রহীতা তিনি সরাসরি নিজেও করতে পারেন, অথবা একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তার সাহায্য করতে পারেন। তবে আমরা পরামর্শ দিয়ে থাকি যে একজন আইনজীবীর পরামর্শ আপনি নিন, কেননা যে লিখিত নোটিশটি প্রদান করতে হবে সেখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত হতে হবে এবং কিভাবে নোটিশটি প্রদান করতে হবে সেটা একজন আইনজীবীর পরামর্শ নিয়ে করাটা সুবিধাজনক। তবে আপনি যদি কেউ কনফিডেন্ট হন এই ব্যাপারে তাহলে তিনি নিজেও নোটিশ প্রদান করতে পারেন। তো প্রথম কথা হলো যে নোটিশ প্রদান করতে হবে চেকটা যেদিন ব্যাংক ডিসঅনার করেছে এবং ডিসঅনার করার পরে যেদিন চেক গ্রহীতা এটি জানতে পেরেছেন সেদিন থেকে 30 দিনের মধ্যে। আচ্ছা। এবং চেক এই নোটিশটি প্রদান করার পর চেক ইস্যুকারী যখন নোটিশটি পাবেন তারপরে থেকে 30 দিন সময় তিনি পাবেন টাকার অঙ্কটি পরিশোধ করে দেবার জন্য। আচ্ছা। এবং এই নোটিশ পিরিয়ড যেদিন শেষ হয়ে যাবে সেদিন থেকে আরও 30 দিন সময় চেক গ্রহীতা পাচ্ছেন মামলা করবার জন্য। অর্থাৎ এই 3টে লিমিটেশন পিরিয়ড আমাদের খুব মনে রাখতে হবে, কেননা এর মধ্যে যে কোনো একটি লিমিটেশন পিরিয়ড যদি অতিক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু মামলার কজ অফ অ্যাকশন হারিয়ে যায়। সুতরাং এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে। এবং আরো একটা ইম্পর্টেন্ট কথা হলো, আচ্ছা আমরা প্রশ্নে আবারও ফেরত আসছি, আমাদের অনেকগুলো ফোন রয়েছে। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আমি এরকম চেক সংক্রান্ত একটা বিষয় একটু কথা বলতে যাচ্ছি। আমি এক লোকের কাছে আর কি টাকা পাবো। জি জি। আমাকে একটি চেক দিয়েছে এবং স্ট্যাম্পও করেছে। আচ্ছা। কিন্তু সে এখন পর্যন্ত আমার টাকাগুলো পরিশোধ করে নাই। আচ্ছা। এখন আমি এটা কি মামলাতে যেতে পারবো কি? আর একটা চেকের মধ্যে আরেকটা প্রবলেম হলো সেই লোকটা জালিয়াতি করে একটা হিন্দু নাম দিয়ে চেকটা করছে, সে আইডি কার্ড ডুপ্লিকেট করে। আচ্ছা, মানে ওখানে মানে চেকের গায়ে কি মানে ওনার নাম যেখানে লেখা থাকে সেখানে আরেকটা হিন্দু লোকের নাম রয়েছে? ওনার নাম হচ্ছে না, ওনারই চেক, উনি অ্যাকাউন্ট সবকিছু ডুপ্লিকেট করছে ব্যাংকে, আপনার এইটা জালিয়াতি করে, আইডি কার্ড জালিয়াতি করে। আচ্ছা আচ্ছা, আমি প্রশ্নটি বুঝতে পেরেছি। প্রথম কথা হলো যে যদি আপনি আপনার কাছে আমাদের আরো দুটো ফোন আছে, আমরা একসাথে নিয়ে নিই। হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি বগুড়া থেকে বলছিলাম। জি বলুন প্লিজ। আমি একটা চেক ডিজনার মামলার আসামি হিসেবে বর্তমানে অবস্থান করছি। আচ্ছা। জি বলুন। যে আমাকে যে চেক ডিজনার কৃতি করেছেন সে হচ্ছে একজন এনজিও কর্মী। আচ্ছা জি বলুন। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যখন ব্যাংকে কোনো চেক নিয়ে যাই, জি, সেই চেকের এগেইনস্টে আমাকে চেকটা অনার করা হয় যদি সে রানিং চেকের পাতা হয়ে থাকে। জি জি। দ্বিতীয়ত হচ্ছে আমি যদি আমার যে বইতে চেক বইটা যে ইস্যু করা আছে সেই চেকটার আগে যে চেকের পাতাটা ইস্যু ছিল সেটা যদি আমি নিয়ে যাই সেটা অনার করা হয় না। আচ্ছা ওকে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি একটা লোককে চেক দিয়েছিলাম, সে যেহেতু এনজিওতে চাকরি করেন, জি, চেকটা দিয়েছিলাম আরো অনেক আগে, কিন্তু সেটা এনজিওর লোনের পরিপ্রেক্ষিতে। আচ্ছা। হ্যাঁ, সে লোন চলাকালীন অবস্থায় সে আমাকে বিবেচনা করে দিয়েছে। আচ্ছা ধন্যবাদ। আমাদের আর একটা লাস্ট ফোন রয়েছে। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি, বলুন আপনার প্রশ্নটি। ম্যাডাম আমার প্রশ্নটা হচ্ছে ওই আমি একজনের কাছে বিদেশে যাবো, একজনের কাছে টাকা দিচ্ছি, হ্যাঁ 3.5 লক্ষ টাকা। আচ্ছা। এখন টাকাটা আমার 1 লাখ টাকা দিচ্ছি, জি, হ্যাঁ, আর 1.5 লাখ টাকা আমি পাবো। এখন একটা চেক দিচ্ছে, এখন তার অ্যাকাউন্টে টাকা নাই, এখন আমি কি করতে পারি? আর আমার টাকা দিচ্ছে না।
সমাধান আইতেছে না। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো আমাদের প্রথম যেটা প্রশ্ন ছিল যে চেক জালিয়াতির ব্যাপারটা উনি বলছিলেন। জি, চেক জালিয়াতির প্রশ্নে আমি আসছি। আমি একটা প্রশ্ন হলো যে যদি উনি আপনাকে একটা চেক দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি সেই চেকের বিষয়ে যে আইনগত ব্যবস্থা নেওয়ার, এটা আমি একটু আগে ব্যাখ্যা করেছি যে প্রথমে তাকে একটা লিগ্যাল নোটিশ দিতে হবে এবং তার 30 দিনের মধ্যে যদি তিনি টাকা পরিশোধ করতে না পারেন তাহলে তারপরে 30 দিনের মধ্যে আপনি একটি মামলা করতে পারেন, সেটা করবার সুযোগ ওনার আছে। কিন্তু উনি আরেকটা বিষয় বলছিলেন এখানে যে যদি জালিয়াতি করে ওনাকে একটা চেক দেয়া হয় এবং যেই চেকটা দেয়া হয়েছে সেটা যিনি ইস্যু করেছেন তার নামে না, অন্য কারো নামে তিনি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তার মাধ্যমে চেক ইস্যু করিয়ে তার মাধ্যমে তাকে একটি জালিয়াতিপূর্ণ চেক দিয়েছেন, যদি সেটা করে থাকে তাহলে সাধারণ ফৌজদারি আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা যেতে পারে। এটা এটি একটি প্রতারণা এবং একটি জালিয়াতি, এবং ডকুমেন্ট জালিয়াতির জন্য বিশেষ আইনি ধারা আছে, সেগুলোতে তিনি ব্যবস্থা নিতে পারেন। তবে তার বিষয়টি যেহেতু একটু আমি বলবো সংবেদনশীল, তার উচিত হবে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে এই ব্যাপারে এগিয়ে যাওয়া। আচ্ছা, আমাদের আরো একজন কলার ছিলেন যিনি। আচ্ছা, আমি আরো দুটো প্রশ্ন আছে, আমি একটু শেষ করে আসি। আরেকটা প্রশ্ন করেছিলেন আরেকজন যে পুরনো চেক বই থেকে যদি উনি চেক ইস্যু করে থাকেন তাহলে উনি তার জন্য উনি অপরাধী হবেন কিনা। তো আমাদের দুটো ব্যাপার এখানে দেখতে হবে যে যেই চেকটি আপনি ইস্যু করেছেন সেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের চেক ছিল কিনা। যদি হয়ে থাকে তাহলে সেটা পুরনো বা নতুন তাতে খুব একটা তারতম্য হবে না বা কোনো কিছুই এফেক্ট করবে না, ডিফারেন্স মেক করবে না। আর যেটা তিনি বলেছেন যে তিনি আগে যদি ডিসঅনার করে থাকে ব্যাংক কোনো অন্য কারণে, যে পুরনো চেক এই কারণে ব্যাংক ডিসঅনার করেছে, তাহলে তার পক্ষে এখনো সুযোগ আছে যে যেই অর্থটি, যেই টাকার অঙ্কটি তিনি সেই চেকে লিখেছিলেন সেই টাকার অঙ্কটি আসামিকে, আমি দুঃখিত, যিনি মামলা করতে চাইছেন বা মামলা করেছেন তাকে পরিশোধ করে দিতে পারেন। যদি তিনি পরিশোধ করে দেন তাহলে তার মামলার কার্যকারিতা আর থাকবে না এবং যিনি ফরিয়াদি হিসেবে মামলা করেছেন তিনিও মামলাটি তুলে নিতে বাধ্য থাকবেন। রাইট। এবং আমাদের যে থার্ড কলার ছিলেন, তৃতীয় যে প্রশ্নটি, এটা খুবই সাধারণ প্রশ্ন। উনি একটি চেক পেয়েছেন এবং সেই চেকের বিরুদ্ধে উনি মামলা করতে পারেন কিনা জানতে চাইছেন, এবং চেক যিনি ইস্যু করেছেন তার ব্যাংকে পর্যাপ্ত অর্থ নেই, সুতরাং তিনি প্রথমে চেকটি ডিসঅনার করাবেন, তারপর লিগ্যাল নোটিশ প্রদান করবেন এবং লিগ্যাল নোটিশ প্রদানের শেষে মামলা করবেন। আমরা একটু আগেই প্রসঙ্গে আলোচনা করেছি। রাইট। আমাদের আরো প্রশ্ন রয়েছে, আরো ফোন রয়েছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে আমি একজনের কাছে টাকা পাবো, সে আমাকে চেক দিয়েছে। জি। চেক দেওয়ার পরে তার অ্যাকাউন্ট ক্লোজ করেছে। আচ্ছা। অ্যাকাউন্ট ক্লোজ করার পরে আমি লিগ্যাল নোটিশ সার্ভ করেছি। লিগ্যাল নোটিশ সার্ভ করার পরে উইদিন টাইমের মধ্যে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে সে জিডি করেছে থানায়। আচ্ছা। থানায় জিডি করেছে, কি মর্মে জিডি করেছে? হারিয়ে গেছে। আচ্ছা। যখন লিগ্যাল নোটিশ সার্ভ করা হয়েছিল ওই সময় লিগ্যাল নোটিশে জবাব দেয়নি। তো 30 ডেজ পার হওয়ার পরে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তো মামলা হওয়ার পরে সে হচ্ছে আপনার ওই জিডি করে, থানায় জিডি করেছে, আমার হচ্ছে চেক বই হারিয়ে গিয়েছে। আচ্ছা। এই ক্ষেত্রে বাদী যে মামলা, আমি কি প্রতিকার পেতে পারি? আচ্ছা, ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমাদের আরো ফোনগুলো রয়েছে, একসাথে নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঘটনাটা হলো 4 বছর আগে। জি জি, ভাই বোনের টাকা পাবো ভাইয়ের কাছে। আচ্ছা। তারপর ভাই চেক দেয়, চেক দেওয়ার পরে ব্যাংকে টাকা নাই। আচ্ছা। হ্যাঁ, কিন্তু চেকের ওই কাগজটা সাথে আছে যে টাকা নাই। এখন সেটা 4 বছর আগে হবে। এখন ওই কাগজ দিয়ে কি কোনো কেস করা যাবে কিনা? আপনি কি চেকটি 4 বছর আগের? জি জি। মানে চেকের যে তারিখ লেখা আছে সেটা কি 4 বছর আগে? চেক তো জমা দিতে ব্যাংকে জমা দেওয়ার পর ব্যাংকে টাকা নাই, তার অ্যাকাউন্টে টাকা নাই। না, এটা কি 4 বছর আগে? চেকের তারিখটা কি? চেকের তারিখটা কি আছে? চেকের উপর যেটা তারিখ উল্লেখ থাকে সেই তারিখটা কি আছে? 4 বছর আগের তারিখ। আমি বুঝতে পারছি, 4 বছর আগে। আমি প্রশ্নটা বুঝতে পারছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের আরো একটা ফোন রয়েছে। হ্যালো 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 হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্নটা হলো যে আপা, আমি একজন থেকে 4 লক্ষ টাকা পাঠাই, বুঝছেন? আচ্ছা। 4 লক্ষ টাকা পাওয়ার পরে আমি একটা জিডি করলাম।
এবং ওই জিডি করার পর ওনার 4 লাখ টাকা আমার কাছে ওনার চেক ছিল একটা, আর দুইটা স্ট্যাম্পে কাগজ দিকে আমার থেকে কেন্দ্র করে নিয়েছিল। নেওয়ার পরে যখন আমি জিডি করলাম এবং প্লাস একটা আমি করলাম, কি করলাম যে আপনার লিফ্ট টাকার একটা করলাম, কি যে ওনার কেউ ওনাকে পাইতেছি না, উনি অবস্থা পড়াশোনা করে আমাকে টাকা নিয়ে এখন আমি যখন ডিগ্রিটা করলাম, ডিগ্রি করার পরে ওই ডিগ্রি নম্বরটা সব দিয়ে এখন লিফ্ট টাকার আমি করলাম, চাওয়ানোর পরে যখন লিফ্টটা যখন উনাদের 15 হাতে বছর তখন উনার আবার বৈঠক করলাম আমার সাথে। আচ্ছা, বৈঠক করার পরে দেখলাম যে ওনাকে আমি 2,80,000 টাকা ওটাকে করে দিলাম, মাফ করে দিলাম। আচ্ছা, ও মাফ করে দেওয়ার পরে ওনার এক শালা হারুন নামে ওনার এক শালা আমার টাকার জিম্মা নিয়েছে। জিম্মা নেওয়ার পরে আমাকে 3টে চেক দিছে। 3টে চেক বলতে একটা চেক 20,000, একটা চেক 15,000, একটা চেক 15,000 টাকা। আচ্ছা, এখন প্রথম চেকটা উনি দেওয়া করলো, পাস করলো। দ্বিতীয় চেকটা আমি ব্যাংকে গেছি, ব্যাংকে গিয়ে নাই। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখানে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের থার্ড কলারের বিষয়টা অনেক বেশি লেন্দি, তবে ওনার যদি 3টা চেক দিয়ে থাকে, একটা চেক যদি বাউন্স করে সেক্ষেত্রে উনি মামলা করতে পারেন কিনা, তিনি আইনি প্রক্রিয়া প্রবেশ করতে পারেন। এটা কোনো মানে কোনো আমরা এর আগে যে সাধারণ ডিসকাশনটা করেছি সেটারই অন্তর্ভুক্ত। আমি আগে দুটো প্রশ্ন একটু আসি, যে এর মধ্যে আমাদের চতুর্থ কলার যে ফোনটা করেছিলেন উনি বলেছেন যে একটা লিগ্যাল নোটিশ উনি প্রদান করেছিলেন চেক অপর্যাপ্ত অর্থের কারণে ডিসঅনার হবার পরে, এবং সেই লিগ্যাল নোটিসের জবাব আসেনি, তারপর তিনি মামলা করেছেন। এখন মামলা করার পরে যিনি চেক ইস্যুকারী তিনি এখন বলছেন যে তার চেক বইটি হারিয়ে গেছে, এই মর্মে তিনি একটা জিডি করেছেন। তো এখন এখানে দুটো ব্যাপার, একটা হলো যে তার যুক্তি হচ্ছে এই যে এই চেক বই হারিয়ে যাওয়ার প্রসঙ্গটি তিনি এখন নিয়ে অবতারণা করেছেন, অথচ চেক ইস্যু করার পরে যখন তার বিরুদ্ধে লিগ্যাল নোটিস দেওয়া হয়েছিল সেই লিগ্যাল নোটিসে তিনি জবাব দেননি। জবাব দিয়ে সেখানে তিনি তার চেক বই হারিয়ে গেছে বলতে পারতেন, অথবা তিনি থানায় জিডি করেছেন সেটি তিনি চেক বই হারিয়ে যাওয়ার পর সাথে সাথেও করতে পারতেন, কিন্তু দেখা গেল যে মামলা করবার পরে তিনি এই জিডিটি করেছেন। অর্থাৎ সেক্ষেত্রে তার এই জিডি করার বিষয়টি বা চেক বই হারিয়ে যাওয়ার বিষয়টি কতখানি বিশ্বাসযোগ্য সেটার প্রসঙ্গে তিনি একটি যুক্তি তুলে ধরবার চেষ্টা করছেন। তো এই যুক্তিটি আমার কাছে মনে হয় যেহেতু মামলাটি এখন আদালতে বিচারাধীন, সেহেতু আমাদের এই প্রসঙ্গে কোনো মন্তব্য না করে আমাদের উচিত হবে আদালতের উপরে এই বিষয়টির নিষ্পত্তি ছেড়ে দেয়া, এবং এই বিষয়ে আমি আশা করব যে তিনি তার বিজ্ঞ আইনজীবী যার মাধ্যমে তিনি মামলাটি পরিচালনা করছেন তার সাথে আলাপ করবেন এবং এই বিষয় যুক্তিটি মহামান্য আদালতের কাছে তুলে ধরবেন। আর তারপরের প্রশ্নটি ছিল আমাদের যে 4 বছর আগের একটি চেক, সেটা তো অপর্যাপ্ত ফান্ড থাকার কারণে সম্ভবত এটি ডিসঅনার করা হয়েছে। তো এখন উনি কি আইনি প্রক্রিয়ায় প্রবেশ করতে পারেন? আমার কাছে মনে হচ্ছে যে যদি আমরা ঠিক বুঝে থাকি তাহলে এই মুহূর্তে আইনি প্রক্রিয়ার কোনো সুযোগ নেই, কেননা 4 বছর আগের চেক যদি হয়ে থাকে এবং ইস্যু ডেট থেকে 4 বছর পার হয়ে গিয়ে থাকে তাহলে চেকের ভ্যালিডিটি বা কার্যকারিতা এখন আর নেই, কারণ 6 মাসের মধ্যে এর ভ্যালিডিটি চলে যায়। এবং দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে যদি চেক টেকবি ডিসঅনার হয়ে গিয়ে থাকে, মানে আগের তারিখে অর্থাৎ যখন কার্যকারিতা বলবৎ ছিল তখন যদি সেটা ডিসঅনার হয়ে থাকে, তারপর থেকে 30 দিনের মধ্যে লিগ্যাল নোটিশ দেওয়ার সুযোগ ছিল এবং তারপর থেকে 30 দিনের মধ্যে মামলা করবার সুযোগ ছিল। আমার মনে হয় দুটোই এখন অতিক্রান্ত হয়ে গেছে এবং এই সময়ে আমাদের আর কিছুই সম্ভবত করার নেই। রাইট। তো আমরা চেক ডিসঅনারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন আদালতে মামলা করতে পারি এই বিষয়ে যদি একটু আমাদের মানে চেক ডিসঅনারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে চেক ডিসঅনার একটা মামলা যেখানে আমাদেরকে কমপ্লেইন পিটিশন করতে হয়, সুতরাং আমরা এটা ম্যাজিস্ট্রেট কোর্টে বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্টে ফাইল করব। এখন এই ম্যাজিস্ট্রেট কোর্টের এটা টেরিটোরিয়াল জুরিসডিকশন বা আঞ্চলিক যে এখতিয়ার আছে আদালতের, সেই অনুযায়ী এটাকে হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে করতে হবে, না হয় যদি মেট্রোপলিটন সিটির মধ্যে হয়ে থাকে তাহলে এটাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করতে হবে। রাইট। আমাদের আরো ফোন রয়েছে, কেটে গেছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বলতে চাচ্ছিলাম কি যে আমি একটা ব্র্যান্ডের মনে করেন টিভি, জি, একটা কোম্পানি থেকে 2টা টিভি কিনছিলাম। আচ্ছা। সেই কেনার পরে আমি মনে করেন আমার 2টা চেক দিছি, 2টা চেক দেওয়ার পরে 1.5 টাকা পরিশোধ হয়। জি।
এরপরে মনে করেন আমার ঘরে আগুন লেগে সেই টিভি সহ আমার ঘরের সকল মালামাল পুড়ে যায়। আচ্ছা। এবং আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি, প্রায় 4 থেকে 5 লাখ টাকার। আচ্ছা। এখন সেই কোম্পানি আমাকে মেলা দিন আগে, তার আগে ফোন দিছিল যে টাকা দিবেন কিনা। আচ্ছা। আমি বলছি যে টাকা দেবো, আমার একটু সময় দেন। তার সময়ের পরে তারা আর কোনো সময় আমার ফোন দেয়নি, বলছিল যে আপনার এই সব চেক আমরা ঢাকায় পাঠাচ্ছি, আপনার নামে মামলা করে দেব। আচ্ছা। আমি শুধু জানতে চাই যে আমার কাছে সে যে টাকা পাবে, জি, সেই টাকাই কি তাকে দিতে হবে মামলা করার পরে, না আরো বেশি কিছু? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি, প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে চেকে কি টাকার অঙ্ক উল্লেখ করা আছে। চেকে যে টাকার অঙ্ক উল্লেখ করা আছে সেটা আপনাকে পরিশোধ করতে হবে, কারণ এটা চেকের মামলা। যদি আপনি যে কথাটি উনি বলছিলেন যে কন্ট্রাক্টের বিষয়বস্তু অনুযায়ী যেই টাকাটা ওনার কাছে পাওনা হয়েছে শুধু সেটুকুই কি দিতে হবে, নাকি এর চাইতে বেশি দিতে হবে? এর চাইতে বেশি দিতে হবে না যদি চেকে ওই পরিমাণ টাকার অর্থই উল্লেখ করা থেকে থাকে। কিন্তু চেকে যদি তার চাইতে বেশি পরিমাণ টাকা উল্লেখ করা থাকে, তাহলে চেকের যে টাকার অঙ্ক সেটা তাকে পরিশোধ করতে বাধ্য থাকতে হবে। তবে এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে, সেটা হলো যে মামলা করার ফলে আপনি যদি এখন চেকের অর্থ পরিশোধ করে দেন, তাহলে পরে যিনি চেক গ্রহীতা তিনি মামলাটি তুলে নেবেন এবং মামলার কার্যকারিতা আর থাকবে না, অর্থাৎ মামলাটা নিষ্পত্তি হবার আগেই মামলার বিষয়বস্তু শেষ হয়ে যাবে। কিন্তু যদি তিনি এখন টাকার অর্থ পরিশোধ না করেন, তাহলে কিন্তু মামলাটা নিষ্পত্তি হতে পারে, এবং মামলা নিষ্পত্তি হলে কিন্তু যদি তিনি অপরাধী প্রমাণিত হন, তাহলে তার একটা শাস্তি হয়ে যেতে পারে। এবং শাস্তির পরিমাণটি তাকে মনে রাখতে হবে। শাস্তির পরিমাণ হচ্ছে 1 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে, অথবা চেকের টাকায় যে চেকের মধ্যে যে অঙ্ক উল্লেখ করা আছে তার 3 গুণ পর্যন্ত অর্থ তাকে প্রদান করতে হতে পারে, অথবা একসঙ্গে উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। কাজেই মনে রাখতে হবে যে চেকের মামলাটির যদি একবার নিষ্পত্তি হয়ে যায়, তাহলে তিনি চেকে যা টাকা উল্লেখ করেছেন তার চাইতে অনেক বেশি ক্ষতি, তার সাথে জেল, জরিমানা একসাথে হতে পারে। সুতরাং এই ব্যাপারটা মাথায় রেখে আমার মনে হয় যত দ্রুত সম্ভব এটা অ্যামিকেবল সেটেলমেন্ট বা আপোষ নিষ্পত্তি করে ফেলার চেষ্টা করাটা ভালো হবে, বিজ্ঞজন। রাইট, আমাদের আরো ফোন রয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি একটি চেক ডিজাইন মামলা করেছিলাম, আমার 3 লক্ষ টাকার মামলাটা। আচ্ছা। এখন এই আগামী ডেটে আমার মামলাটা চার্জে চলে যাবে। এখন আমি এই টাকাটা পেতে আমার কতদিন লাগবে, বা আমি কি আমার সব টাকা পাবো, আমি এটা জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আবারও বলছি যে মামলাটি আদালতে বিচারাধীন, কাজে কত সময় লাগবে সেটা আমাদের পক্ষে এখন এই মুহূর্তে একদমই বলা সম্ভব না। আর যেহেতু আপনার মামলাটি এখন পর্যন্ত চার্জের স্টেজে চলে গেছে, আপনার বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে প্রক্রিয়াতে এরপরে কি প্রক্রিয়া সাধারণত আদালতে ঘটে থাকে সেই ব্যাপারে তিনি আপনাকে পরামর্শ দিতে পারবেন। রাইট, তো এই মামলাটি করার জন্য কি কাগজপত্র দরকার সেগুলো যদি একটু ব্যাখ্যা করেন। প্রথম কথা, যিনি চেক গ্রহীতা তাকে কতগুলো কাগজপত্র প্রথম থেকেই সংগ্রহ করতে হবে, যাতে যখন তিনি মামলার স্টেজে যাবেন তাতে তিনি ঠিকমতো ইকুইপড থাকেন তার কাগজপত্রের দিক থেকে। প্রথমত তার যে চেকটি বাউন্স করা হয়েছে সেই চেকটা তাকে রিটেইন করতে হবে, অরিজিনাল চেক। তারপর যে ডিসঅনার স্লিপ, অর্থাৎ চেক ইস্যুকারীর ব্যাংক যে চেকটি ডিসঅনার করলো তার একটা স্লিপ দিয়ে সেটাকে ডিসঅনার করবে, এবং সেই স্লিপে কারণ উল্লেখ করা থাকবে কেন চেকটি ডিসঅনার করা হয়েছে, সেই স্লিপের অরিজিনাল কপি তাকে রেখে দিতে হবে। তৃতীয়ত, উনি চেক ইস্যুকারীকে একটা লিগ্যাল নোটিশ প্রদান করবেন, বা চেকে উল্লেখিত টাকার অঙ্ক ডিমান্ড করে একটা নোটিশ প্রদান করবেন। আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারায় প্রদত্ত নোটিশ বলে থাকি, সেই নোটিশের অরিজিনাল কপিটি তাকে রিটেইন করতে হবে। এবং সর্বশেষ হলো যে এই নোটিশটি যদি ডাকযোগে পাঠিয়ে থাকেন, তাহলে প্রাপ্তি স্বীকারপত্র সহ সেই ডাকযোগে প্রেরণ করার যে রসিদ সেটা তাকে সংরক্ষণ করতে হবে। অথবা তিনি নোটিশ পত্রিকার মাধ্যমে জারি করতে পারেন, অথবা তিনি হাতেও দিয়ে জারি করতে পারেন। তো যেভাবে তিনি দিয়ে থাকুন না কেন, তিনি যে জারি করেছেন তার একটি প্রমাণ তাকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ হাতে যদি তিনি দেন, তাহলে সেটা একটা রিসিভড কপি, যেটা চেক ইস্যুকারীর বরাবরে তার সই করা একটা রিসিভড কপি তাকে সংরক্ষণ করতে হবে। অথবা যদি একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় তিনি বিজ্ঞাপনের মাধ্যমে বা বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে নোটিশ জারি করে থাকেন, তাহলে সেটার অরিজিনাল কপি তাকে সংরক্ষণ করতে হবে।
আচ্ছা, তো এই অপরাধ কি জামিনযোগ্য নাকি আমলযোগ্য? এটা দুটোই। প্রথম কথা হলো এটা জামিনযোগ্য অপরাধ, কিন্তু এটা আমলযোগ্য নয় এই অর্থে যে পুলিশ এই বিষয়ে মামলাটি আমলে নিতে পারে না। এই ব্যাপারে আমাদেরকে কমপ্লেইন পিটিশন করে আদালতের দ্বারস্থ হতে হয়। তো আদালত এই মামলাটিতে আমলে নিয়ে প্রথমে চেক ইস্যুকারীর বিরুদ্ধে সমন ইস্যু করতে পারেন এবং যদি প্রয়োজন বোধ করে তাহলে ওয়ারেন্ট ইস্যু। অনেক ইন্টারেস্টিং একটা ডিসকাশনের মধ্যে আমরা ছিলাম, সময় স্বল্পতার কারণে এখানেই থামতে হলো। আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন। এরকম আরো অনেক বিষয় নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার। দেখা হবে আবারও।